ঠিক আছে, তাহলে আমরা এখন এ পর্যায়ে আপনাদের হচ্ছে কোশ্চেন সলভ দেখবো। আপনাদের আজকে পরীক্ষা হয়ে গেছে। দেখেন আমরা যে সাজেশনস দিছিলাম তার সাথে মিলে কিনা। প্রথম কোশ্চেনই আসছে, এখানে যে আমার কাছে সেট কোড আছে, এই সেট কোড এখানে দেওয়া আছে। দেখেন এখানে 50টা এমসিকিউ, তারপর হচ্ছে 30 মিনিট সময়। আজকে সকালেও আপনাদের মেসেজ দিছিলাম যে আপনাদের কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখে ভালো পরীক্ষা দেয়া। দেখেন এখানে আপনার 1 নাম্বার কোশ্চেনে আসছে যে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়ার এখতিয়ার কার। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়ার এখতিয়ার কার? সহজ একটা কোশ্চেন। এখতিয়ার হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের। ঠিক আছে, এখতিয়ার হচ্ছে কোন ম্যাজিস্ট্রেটের বা আদালত, সরি ম্যাজিস্ট্রেট না আদালতের। কোন আদালতের? সেটা হচ্ছে যে আদালত হুলিয়া প্রদান করবে। যে আদালত হুলিয়া প্রদান করবে, অর্থাৎ উত্তর হচ্ছে এখানে ক। এখানে উত্তর হচ্ছে ক। এটা আপনার বর্ণনা করা আছে ফৌজদারি কার্যবিধির 87 ধারায়, যেটা আপনাদের সাজেশন দেওয়া ছিল সেখানে আছে। তাহলে আপনি মিলাই নিয়েন যে 87 ধারায় যে হুলিয়ে প্রদানকারী আদালতের, তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক। কারণ দুই খতে দেওয়া আছে জেলা জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার পারবে না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারবে না, জেলা ম্যাজিস্ট্রেট পারবে না। তাহলে পারবে কে? যে আদালত হুলিয়ে প্রদান করছে একমাত্র তারাই হচ্ছে গিয়ে এই পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়ার এখতিয়ার। ঠিক আছে, তাহলে আপনার এই হুলিয়া জারি করে 87 ধারা মোতাবেক, আর এই ক্রোক আদেশ জারি করে কার্যকর করে 88 ধারা মোতাবেক। তাহলে এই যে 88 ধারা মোতাবেক, 88 ধারায় আছে এটা, যে হচ্ছে 87 ধারায় যারা হুলিয়া যে আদালত প্রদান করে, 88 ধারায় সেই আদালত কি বলা হয়েছে, তারাই এই ক্রোক করার আদেশ প্রদান করতে পারবে। তাহলে গেল 1 নাম্বার কোশ্চেন। আমরা 2 নাম্বার কোশ্চেনে যাই। আমাদের 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে কখন ব্যক্তিকে স্পর্শ করা যায়। গ্রেপ্তারের ক্ষেত্রে কখন ব্যক্তিকে স্পর্শ করা যায়? আমরা 46 ধারা থেকে গ্রেপ্তার করেছি ফৌজদারি কার্যবিধির। এই 46 ধারায় আমাদের 3টা অপশন আছে, 46-এর 1, 46-এর 2, 46-এর 3। এই 3টা ক্লোজ আছে 46-এ। তাহলে এই 46-এর+1, 46-এর যে +1 মানে উপধারা 1, আপনারা যেটাকে উপধারা বলেন, সেই উপধারা 46-1-এ স্পষ্ট করে বলা আছে যে আপনার আত্মসমর্পণ না করলে ব্যক্তিকে স্পর্শ করা যাবে। এখন কথা হলো এখানে কি লাগছে, পুলিশ অফিসারের কথা না শুনলে। বলছে কি গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কখন স্পর্শ করা যায়, বলছে পুলিশ অফিসারের কথা না শুনলে, না এটা প্রযোজ্য নয়। তারপর বলছে আত্মসমর্পণ না করলে। তারপর বলছে পুলিশ অফিসারকে আঘাত করতে উদ্যত হলে। যদি পুলিশ অফিসারকে আঘাতই করে সেক্ষেত্রে তো পুলিশ অফিসার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগই করবে, সেখানে তো কিছুই করার নাই। তাহলে আর গ আছে সবগুলো, তাহলে সবগুলো হবে না, উত্তর হবে খ। এখানে উত্তর হবে খ, আত্মসমর্পণ না করলে। তাহলে এই গেল 2 নাম্বার। আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বার হচ্ছে জন্ম সনদ কি ধরনের দলিল। এটা যখন পড়াইছিলাম আপনাদের সাক্ষ্য আইন থেকে বলছিলাম যে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, কয়েকবার বলছিলাম যে এগুলো সরকারি দলিল। এগুলো সরকারি দলিল, এটা সাক্ষ্য আইনের 74 ধারায় বলা হয়েছে যে জন্ম সনদ সরকারি দলিল। তাহলে উত্তর হচ্ছে 3-এ ক। এরপর বলছে 4 নাম্বারে ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালত আপনাদের পড়ানো হয় নাই, কিন্তু কেহ একজন একবার কোশ্চেন করছিলেন যে স্যার কতটুকু সাজা দিতে পারে। ঠিক আছে, ওখানে বলে দিছিলাম যে ভ্রাম্যমাণ আদালত, খুব সম্ভবত বিপুল কোশ্চেন করছিল বা অন্য কেউ, বা নাহিদ নাহিদ সরি নাহিদ কোশ্চেন করছিল। তাহলে বলছে কি ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ কত বছরের সাজা দিতে পারে? ভ্রাম্যমাণ সর্বোচ্চ 2 বছরের সাজা দিতে পারে। এটা উত্তর হবে 4-এ ক। তাহলে এখানে উত্তর হচ্ছে 4-এ ক, যে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সাজা দিতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে 2 বছর পর্যন্ত গেল। এটা ভ্রাম্যমাণ যে আদালতের যে আইন আছে সেই আইনের 8 ধারায় বলা হয়েছে যে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করতে পারবে। আচ্ছা, এরপর যদি আমরা যাই 5-এ, এই 5-এ বাল্য বিবাহ নিরোধ আইন। এই আইনটা আমরা যখন মাইনর এক পড়ানো শুরু করছি তখন থেকে এটা পড়ছি যে বাল্য বিবাহ নিরোধ আইন। এখানে ছিল যে বাল্য বিবাহ নিরোধ আইনে কে কে নির্দেশ দিতে পারবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই পারবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অবশ্যই পারবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারবে। এখন কে পারবে কে পারবে না, আর বলছে আদালত। বলছে কি বাল্য বিবাহ বন্ধে কে নির্দেশ দিতে পারবে। দেখেন এখানে বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আর বলছে আদালত। এই কয়টা জিনিসের কথা এখানে বলা আছে। এই কোশ্চেনটা নিয়ে আপনাদের কনফিউশন আছে, এখানে একটা কনফ্লিক্টের তৈরি।
যদি আমাদের এখানে আমরা বই থেকে বলি, তাহলে বইতে আমাদের বলছে কারা কারা পারবে। পারবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে ইউনো, তারপর পারবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারবে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারবে, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারবে, স্থানীয় সরকার প্রতিনিধি ব্যক্তিরা পারবে। ঠিক আছে, এরা বাল্যবিবাহ, বাল্যবিবাহ বন্ধের জন্য কি করতে পারবে, যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এখানে আপনাদের যে চারটা অপশন দেয়া আছে কোশ্চেনে, যদি আপনারা দেখেন কোশ্চেনে আপনাদের চারটা অপশন দেয়া আছে। এই চারটা অপশনই কোশ্চেন যদি দেখেন, একদিকে একটু তাকাই আমরা কোশ্চেনের দিকে, যে কোশ্চেনে দেখেন এখানে চারটাই দেয়া আছে, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, আর আদালত আছে। সরাসরি আমাদের বইতে কোথাও আদালত লেখা নাই, আমাদের বইতে লেখা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ইউনো লেখা আছে। ঠিক আছে, এটা লেখা আছে আমাদের বইতে, কিন্তু কোথাও আদালত লেখা নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু আদালত লেখা না থাকলেও এখানে আপনি যেহেতু সবগুলোই হবে গ নাম্বার, এই যে গোড়ার গহা যেখানে আদালত লেখা, এখানে অপশনটা হওয়া উচিত ছিল উপরের সবগুলো। তাহলে এই অ্যান্সারটা নিয়ে কনফ্লিক্ট হতো না। তাহলে এখানে আনসার আমি ক খ গ এই তিনটাকেই আমি আনসার বলবো, কিন্তু যেহেতু তিনোটাই আদালতের সাথে সংশ্লিষ্ট, সেহেতু যদি কর্তৃপক্ষ চিন্তা করে যে গ তারা আদালতের সাথে সংশ্লিষ্ট, আদালতটা বড়, এটা একটা বুঝার বিষয় আছে। এটা কর্তৃপক্ষ প্রশ্নকর্তারা ভালো বলতে পারবে, স্যাররা ভালো বলতে পারবে। কিন্তু এখানে ক খ গ আমার বই অনুযায়ী সবগুলো কারেক্ট আছে, এই সবগুলো কারেক্ট আছে। আমাদের হচ্ছে গ যেটা আছে আদালত, আদালত সম্পর্কে স্পেসিফিক আমাদের বইতে কোথাও লেখা নাই। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা আনসার গুলো দেখি, তাহলে আমরা দেখব এখানে হচ্ছে আমাদের পরবর্তী যে অ্যান্সার গুলো, একটু এদিকে দেখে আসি যেটা আমাদের রেকর্ডে নাই। এখানে বলছে যে কয়েকজন পুলিশ সদস্য বিনা অনুমতিতে 62 দিন কর্মস্থলে অনুপস্থিত, বিনা অনুমতিতে 62 দিন কর্মস্থলে অনুপস্থিত, তার এ ধরনের কার্যকলাপ কি ধরনের অপরাধে বলে গণ্য হবে, এটা বলা হয়েছে আমাদের। আমরা যদি এই 6 নম্বরে দেখি, এখানে বলছে অনুপস্থিত, অনুপস্থিত হবে না, 1 নম্বর বাদ। 2 নম্বর বলছে কর্তব্য অবহেলা, কর্তব্য অবহেলাও হবে না, এটা বাদ। অ্যান্সার হবে আপনার অসদাচরণ। ঠিক আছে, এক এক নম্বরে এই গ নম্বরে অ্যান্সার হবে অসদাচরণ। এটা ওই যে সরকারি চাকরি কর্মকর্তা কর্মচারী বিধিবিধান বালি আছে, ওখানে লেখা আছে আপনার পালায়ন মানে ডিজার্টেশন। ঠিক আছে, ডিজার্টশন বলা আছে যে পালায়ন, কিন্তু আমাদের এই বইতে কোথাও লেখা নাই। পিআরবি তে আমাদের হচ্ছে এখানে 115 পিআরবি আছে, যে সরকারি বিধিমালা। এই 115 পিআরবি যেখানে আছে সেখানে আর আছে সরকারি কর্মচারী বিধিমালা 2018-র 2-এর আছে, ওখানে আছে পলায়ন। আর আমাদের পিআরবি তে এটা অসদাচরণই হবে। ঠিক আছে, 6 নম্বরে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, 6তে অসদাচরণ। এরপর যদি আমরা 7-এ যাই, 7-এ বলছে আমাদের যে জনগণের শ্রদ্ধা এবং সহযোগিতা ব্যতীত পুলিশ সাফল্যজনকভাবে কর্ম সম্পাদনে সক্ষম হবে না, পিআরবি যে বিধিতে বলা হয়েছে। চোখ বুঝে অ্যান্সার হচ্ছে 33-এর ক। ঠিক আছে, চোখ বুঝে অ্যান্সার হচ্ছে 33-এর ক, অর্থাৎ আপনার হচ্ছে এখানে খ, অর্থাৎ এখানে অপশন হচ্ছে খ। তাহলে 7 নম্বরে অপশন হচ্ছে খ, আর উত্তর হচ্ছে 33-এর ক। 33-এর এখানে কয়েকটা ক্লোজ আছে, দফা আছে। এখানে 33-এর ক বিধিতে আপনার বলা আছে ডাইরেক্ট, যে বলা আছে যে জনসাধারণের শ্রদ্ধা শুভেচ্ছা এবং সহযোগিতা ব্যতীত পুলিশের পক্ষে কোনো কাজে সাফল্য এবং অর্জন করা সম্ভব নয়। এখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অনেক লাইন লেখা আছে, ওগুলো আর পরে শুনাইলাম না। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বরে উত্তর হচ্ছে খ, মানে 33-এর ক অ্যান্সার। এরপরে যদি আমরা যাই পেনাল কোড 1860, পেনাল কোড 1860 অনুসারে বেআইনি সমাবেশ কতজন ব্যক্তির উপস্থিতিতে প্রয়োজন। একবারে সহজ ব্যাপার, বারবার পড়াইছি। এর আগে যে পিআরবি যেটা গেল 7 নাম্বার, সেটা আমি হচ্ছে আপনাদেরকে ওই 33-এর ক হিসেবে পড়াই নেই, শুধু 33 হিসেবে পড়াইছি। ঠিক আছে, এটা বুদ্ধি কইরা দিচ্ছেন যে ভালো হয়েছে। আমরা যদি এই 8 নম্বরে দেখি, 141-এ যে পেনাল কোডের সংজ্ঞা আছে যে আপনার বেআইনি সমাবেশ, বারবার বলতাম যে বেআইনি সমাবেশ আর হচ্ছে ডাকাতি বা 5 বা ততোধিক। এখানে লেখা আছে 7 বা ততোধিক, এগুলো নয়, শুধু 5 বা ততোধিক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ, মানে হচ্ছে ঘোড়ার গ। ঠিক আছে, 4 নাম্বারটা অ্যান্সার, যে 5 জন বা ততোধিক। এরপরে যদি আমরা যদি যাই যে জাল নোট, 9 নম্বরে বলছে জাল নোট ব্যবহার কোন ধরনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, জাল নোট ব্যবহার কোন ধরনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে,
এই জাল নোট ব্যবহার কোন ধরনের অন্তর্ভুক্ত হবে, এই অ্যান্সার অনেকে দিতে যাই, অনেকে মানি লন্ডারিংটাকে পেঁচাই এখানে রাষ্ট্রদ্রোহ অ্যান্সার করে ফেলছে, অনেকে প্রতারণা অ্যান্সার করে ফেলছে। জাল নোট ব্যবহার, জাল নোট ব্যবহার সবসময় জালিয়াতি হিসেবে ব্যবহৃত হবে, কারণ জাল নোট মানে হচ্ছে আপনার একটা সম্পূর্ণ অনুরূপ আর একটা তৈরি করা, যে এটা হচ্ছে জালিয়াতি করা। ঠিক আছে, এটা হচ্ছে জালিয়াতি করা, অ্যান্সার হবে গরুর গ, 3 নাম্বার, মানে অ্যান্সার হবে 3 নাম্বার। এরপর যদি আমরা 10-এ যাই, 10-এ বলছে পিআরবি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করেন। দেখেন খুব সুন্দর করে একটা কথা বলা আছে যে পিআরবি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করেন, এটুকু এখানে বলা আছে। তাহলে আমাদের এটাই অ্যান্সার হচ্ছে, আমরা যদি এটা দেখি এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক, মানে কেস ডায়েরি বা সিডি, কেস ডায়েরি বা সিডি পিআরবি 263 264, ঠিক আছে। আরো এর সাথে পিআরবি আরো সংযুক্ত আছে, 68 সংযুক্ত আছে, 263 আছে, তারপরে হচ্ছে 64 আছে, সেটা আমরা পরে দেখবো। কিন্তু আমাদের এখানে যে বলছে পিআরবি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করেন, তাহলে এটা বলছে কেস ডায়েরি জিডি, জিডিতে হয় না, খতিয়ানে হয় না, তারপরে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টেও হয় না, হয় শুধুমাত্র ক নাম্বারে, এর মানে কেস ডায়েরিতে। তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার। এরপর যদি আমরা পরবর্তীর দিকে যাই, আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 11, 11 নাম্বার কোশ্চেনে বলছে যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী নালিশ এর অভিযোগ, নালিশ এর অভিযোগ কার নিকট পেশ করতে হয়। আপনারা এটা জানেন যে নালিশ মানে হচ্ছে আপনারা যে বলেন সিআর, সিআর, সিআর মানে হচ্ছে কমপ্লেইন্ট রেজিস্টার, কমপ্লেইন্ট মানেই হচ্ছে নালিশ, কমপ্লেইন্ট মানেই হচ্ছে নালিশ। আপনারা কমপ্লেইন দেন না, কমপ্লেইনটাকে বলা হয় কমপ্লেইন্ট। তাহলে কমপ্লেইন্টটা হচ্ছে কমপ্লেইন্ট, যে আপনার সিআর রেজিস্টার আছে সেটাই হচ্ছে নালিশ। এই নালিশি মামলা সবসময় ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়, ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়। তাহলে এটা সম্পর্কে আমাদের বলা আছে ফৌজদারি কার্যবিধি। তাহলে এখানে উত্তর হচ্ছে, এখানে উত্তর হচ্ছে গোড়ার গ, অর্থাৎ 4 নাম্বারটা। তাহলে 11-তে উত্তর হচ্ছে গোড়ার গ, মানে হচ্ছে 4 নাম্বারটা, যে ফৌজদারি কার্যবিধি 190 আর হচ্ছে 200, এই 200 ধারা মোতাবেক নালিশি কার্যক্রম শুরু হয়, ঠিক আছে, রেকর্ড করা হয় এবং কার্যক্রম শুরু হয়। এরপর যদি আমরা যাই 12, আমাদের 12-তে বলছে একজন পুলিশ অফিসার কোন নাগরিককে ফৌজদারি কার্যবিধি ধারা 100 অনুযায়ী বাড়ি তল্লাশি করতে যায়, কিন্তু বাড়ির মালিক অনুপস্থিত। এই অবস্থায় পুলিশ অফিসার কি করবেন। বলছে কি একজন পুলিশ অফিসার কোন নাগরিককে ফৌজদারি কার্যবিধির 100 ধারা অনুযায়ী, 100 ধারা মানে হচ্ছে ওই যে ম্যাজিস্ট্রেটের পরোয়ানা মূলে বাড়ি তল্লাশি, তাহলে 100 ধারা অনুযায়ী বাড়ি তল্লাশি করতে যায় কিন্তু বাড়ির মালিক অনুপস্থিত, মনে করেন পালাই গেছে, এই অবস্থায় পুলিশ অফিসার কি করবেন। এটা এর আগেও পড়ছেন যে কমপক্ষে 2 জন সাক্ষী নিতে হইবে, মানে ওই বাড়ির একজন স্থানীয় এবং হচ্ছে আর একজন গণ্যমান্য নিলেই হইবে, আপনি মেম্বারে নিলেন, চেয়ারম্যান নিলেন, বা যে কোনো একজন শিক্ষককে নিলেন, এই বিষয়টা। তাহলে এখানে 2 জন স্বনামধন্য ব্যক্তিকে সাক্ষী করে প্রবেশ করতে হবে, এটা হচ্ছে খ নাম্বারে হবে উত্তর, খ নাম্বারে হবে উত্তর। কারণ এছাড়া যে ক নাম্বারে যে আছে কোনো কাগজপত্র ছাড়াই প্রবেশ করবেন, এটা তো হইবে না, পাগলেও বুঝে। তারপর গ নাম্বারে বলছে আদালতের অনুমতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটা অবান্তর কথাবার্তা, কারণ আপনি গেছেন 100 ধারা অনুযায়ী, 100 ধারা অনুযায়ী তল্লাশি করতে গেলে তো আপনি অবশ্যই পরোয়ানা নিয়ে গেছেন, না হলে আপনি কিভাবে গেলেন। 100 ধারা অনুযায়ী তো বলছে ম্যাজিস্ট্রেটের পরোয়ানা অনুযায়ী বাড়ি তল্লাশি করা। তাহলে এরপর বলছে তালা ভেঙে প্রবেশ করা, এটা তো আর ওখানে কোনো এই যে তালা ভেঙে প্রবেশ করা, এটা অপ্রাসঙ্গিক হিসেবে এখানে আসছে। এখানে আমাদের মূলত হচ্ছে স্থানীয় 2 জন স্বনামধন্য ব্যক্তিকে সাক্ষী করে প্রবেশ করতে হবে, এটা গেছে আমাদের 12-তে খ। এরপর যদি আমরা যাই, যৌতুক নিয়োগ আইন 2018 অনুযায়ী কনের পিতার নিকট থেকে যৌতুক দাবি করলে কোন ধরনের অপরাধ। দেখেন বলছি কি যৌতুক নিরোধ আইন আছে 2018, এটাও পড়াইছি এর আগে, ঠিক আছে। আপনাদের কোন ধারাটা পড়াই নেই ভিতর থেকে বইলেন, হয়তো অল্প অল্প সময় পড়াইছি, একদিনে অনেক বেশি পড়াইছি, কিন্তু 90% এখান থেকে পড়ানো আছে। যে যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী কনের পিতার নিকট যৌতুক দাবি করলে কোন ধরনের অপরাধ। এর আগেই বলছিলাম যে এই যে যৌতুকের মামলা, যৌতুকের মামলা, তারপর পিতামাতার ভরণ পোষণের মামলা বলছিলাম, যেটা হচ্ছে অজামিনযোগ্য, আমলযোগ্য এবং আপোষযোগ্য বলছিলাম। আপোষযোগ্য মানে হচ্ছে নিজেরা বইসে মিটমাট করে, যে কারণে দেখেন না যে যৌতুকের মামলায়, পিতামাতার ভরণ পোষণ মামলায়, এসব মামলায় নিজেরা বইসে মিটমাট করে নেয়, মানে হচ্ছে আপোষযোগ্য। তাহলে হচ্ছে কি আমলযোগ্য, জামিন অযোগ্য, ঠিক আছে, জামিন অযোগ্য। তাহলে বলছে কি ধরনের অপরাধ,
একদম চোখ বুজে দাগাই দিবেন ক নাম্বারে, যে অজামিন যোগ্য। অজামিন যোগ্য অর্থাৎ ক গেল, খ গেল। খতে বলছে জামিনযোগ্য অপরাধ, খ নাম্বার ভুল আছে, খ নাম্বার হবে না। তারপর গতে বলছে কোনো অপরাধ নয়, এটা তো অপ্রাসঙ্গিক। তারপর গতে বলছে দেওয়ানি অপরাধ, দেওয়ানি অপরাধ তো এটা না, সিভিল কোর্ট মানে জমি জমার মামলা। তাহলে এখানে 13 নম্বরের উত্তর হচ্ছে ক মানে এক। আমরা যদি 14তে যাই, 14তে বলছে আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে সক্ষম, গ্রেপ্তার করতে সক্ষম। এখানে বলছে কি যে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ নিরোধ কল্পে মানে আমলযোগ্য অপরাধটাকে নিরোধ করবে, প্রতিমূল করবে। এটাকে বলছে ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে সক্ষম কোন পদমর্যাদার পুলিশ। বলছে পুলিশ পরিদর্শকের নিম্নে নহে এমন অফিসার, যে কোনো পদবীর পুলিশ অফিসার, এএসআই বা তদূর্ধ্ব সদস্য, এসআই ও তদূর্ধ্ব পুলিশ অফিসার। এটা হবে খ, যে কোনো পদবীর পুলিশ অফিসার। এটা হবে খ, যে কোনো পদবীর পুলিশ অফিসার। এটা স্পষ্ট করে বলা আছে যে এটা হবে খ। ঠিক আছে, যে কোনো পদবীর পুলিশ অফিসার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা সিআরপিসি, এটা সিআরপিসি তে আমাদের স্পষ্ট করে বলা আছে যে যে কোনো পদবীর পুলিশ। তাহলে এই যে 14 পড়লাম, এই 14তে যেটা আমাদের বলা আছে, 14তে আমাদের এই যে যে কোনো পদবীর পুলিশ অফিসার এটা গ্রেপ্তার করতে পারবে বিনা পরোয়ানায়, এটা আমাদের 54 যে ধারা আছে, আপনারা যে 54 বলেন, এই 54-এর ক্লোজ একে এটা বলা আছে। ঠিক আছে, যে কোনো পদবীর পুলিশ অফিসার। এরপর যদি আমরা 15-র দিকে যাই, একটু 15তে আমাদের বলছে যে কর্তব্যে কর্মে যাতায়াতের সময় পুলিশ অফিসারগণকে সেতু, সড়ক, ফেরি পারাপারের শুল্ক হতে অব্যাহতি দেওয়া হয়েছে কোন বিধি অনুসারে। ঠিক আছে, এটা সরাসরি পিআরবি 91 তুলে দিয়ে দিছে। কারণ এটা পুলিশ আইনেও বলা নাই, বিশেষ ক্ষমতা আইনেও বলা নাই, সড়ক পরিবহনেও বলা নাই। এটা বলা আছে পিআরবি 91 বিধিতে, এটা বলা হয়েছে পিআরবি 91 বিধিতে বলা। তাহলে আমাদের এই যে বিষয়টা বলা আছে, আমাদের এটা বলা আছে যে এই যে 15 নম্বরে যে যে পুলিশ যখন কর্তব্যরত থাকবে সেই সময় যখন যাতায়াত হবে, এই যাতায়াতের সময় পুলিশ অফিসারগণ সেতু, সড়ক এবং ফেরি পারাপারের শুল্ক হতে, শুল্ক মানে হচ্ছে ট্যাক্স, এই টোল যেটাকে বলা হয়, এই ট্যাক্স থেকে অব্যাহতি দেয়া কোন বিধি অনুসারে, এটা হচ্ছে বিধি অনুসারে। এটা আপনি আরো একটু যদি কমন সেন্স খাটাইতেন তাইলে আরো সহজে দিতে পাইতেন। যেহেতু বিধি বলছে, পুলিশ তো আইন, তাইলে আইন তো ধারা, বিশেষ ক্ষমতা তো আইন, সড়ক পরিবহন তো আইন, কিন্তু এখানে বলছে বিধি, বিধি মানে হচ্ছে পিআরবি হবে, আর তো কোনো বিধি নাই। তাহলে এটা হচ্ছে 15-র গ মানে ঘোড়ার গ, তাহলে 91, 91 বিধিতে। ঠিক আছে, 4 নম্বরে উত্তর হবে। এরপর বলছে কনস্টেবলদের করণিক কাজের কোন বিধি বা বিধি বলে নিয়োজিত করা হয়। দেখেন এখানেও বলে দিছে সুন্দর করে, কোশ্চেনের ভিতরেই নকল দিয়ে দিছে। বলছে কনস্টেবলদের করণিক কাজে কোন বিধান বলে নিয়োজিত করা হয়। এখানে পিআরবি হচ্ছে 208, পিআরবি 208-এ আছে কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, যে পিআরবি 208-এ আছে কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন আর নাই। আচ্ছা, এটা গেল, উত্তর হবে ক। এরপর হচ্ছে পেনাল কোডের হচ্ছে অনুযায়ী কোনো ব্যক্তি গ্রেপ্তারে বাধা দিলে কত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই যে পেনাল কোডের হচ্ছে 17 যেটা বলছে, এই ধারাটা আমি পড়াইছি এর আগে আপনাদেরকে, গুরুত্ব দিয়া বলছিলাম যে যদি এখানে আপনি কাউকে গ্রেপ্তার করতে যান, এখন ওই ব্যক্তি যদি দেখা যায় যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, সেক্ষেত্রে আপনি যে বাধা দিল সে কতটুক সাজা পাইবে, এই রকম করে এখানে 3টে অপশন আছে। ভাঙাই ভাঙাই পড়াইছি, কয়েকবার পড়াইছি ভাঙাই ভাঙাইয়া, এবং রিপিট কোশ্চেনেরও আনসার দিছি। এটা বলছিলাম যে সাধারণ ক্ষেত্রে, যে সাধারণ যে বাধা দেয় সেক্ষেত্রে হচ্ছে 2 বছর, সাধারণ যে বাধা দেয় সেক্ষেত্রে হচ্ছে 2 বছর। এখানে আনসার হবে 2 বছর। এটা আছে দণ্ডবিধির 225-এ, দণ্ডবিধির 225-এ সরকারি কাজে যে পুলিশ অফিসার বা হচ্ছে অন্য কেউ যদি লোক গ্রেপ্তার করতে যায় এবং যদি সেখানে সাধারণ বাধা প্রদান করা হয়, এখানে কিন্তু বলা নাই যে বাধা প্রদান করে আঘাত, তাইলে কিন্তু আবার আলাদা বলা হয়, আলাদা অ্যান্সার করতে হইতো, তাইলে 5 বছর 3 বছর অ্যান্সার হইতো। যেহেতু বলছে শুধু গ্রেপ্তারে বাধা দিলে কত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, এর মানে হবে 2 বছর। অ্যান্সার হবে গরুর গ, অ্যান্সার হবে গরুর গ মানে হচ্ছে 3। ঠিক আছে, মানে হচ্ছে 3। ক্লাসটা কেটে যাবে, কেটে গেলে আপনারা সাথে সাথে জয়েন করবেন।